আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের নতুন একটি টপিকের বোর্ড কোশ্চেন সলভ করাবো। সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। গত ক্লাসে আমি ট্যাগ কোশ্চেনের একটা ভিডিও দিয়েছি, সেখানে 5টা থেকে 6টা মোট 5টা থেকে 6টা রুলস দিয়েছি। আমি বলেছিলাম কোনো স্টুডেন্ট যদি এই 6টি রুলস আয়ত্ত করে তাহলে আপনি ট্যাগ কোশ্চেনে 5-এর মধ্যে 5 পাবেন, 5-এর মধ্যে 5 পাবেন, এটা নিশ্চিত। এইটা ট্যাগ কোশ্চেনটা দেখেন পরীক্ষায় আসবে আপনাদের 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে ট্যাগ কোশ্চেন থাকবে 5টা, ট্যাগ কোশ্চেনে 5টাতে 5 মার্ক। আমি বলেছিলাম আমি যে 6টা রুলস দিয়েছিলাম সেই 6টা রুলস যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে আয়ত্ত করে তাহলে 5টার মধ্যে 5টাই কমন পাবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। দেখেন 5টা প্রশ্ন আসছে, 5টাই কমন। আমি যে রুলসগুলো দিয়েছিলাম আপনি যদি রুলসগুলো ভালোভাবে করেন 5টা প্রশ্নই কমন পাবে। আর অবশ্যই পাশাপাশি যে রুলসগুলো দিয়েছেন অবশ্যই বোর্ড কোশ্চেনটা সলভ করতে হবে। আমি এই ভিডিওতে 2টা থেকে 3টা বোর্ডের প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যায়। দেখেন 1 নম্বর প্রশ্ন এসেছে ম্যানি পিপল হ্যাঙ্কার আফটার মানি। আপনাদের পরীক্ষায় অর্থ না জানলেও সমস্যা নেই, আমি যে রুলসগুলো দিয়েছি সেগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করেন আপনি অটোমেটিক খুব সহজেই আপনি ট্যাগ কোশ্চেনটা পারবেন। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু অর্থসহ ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। চলুন দেখেন ম্যানি পিপল, অনেক লোকজন, হ্যাঙ্কার আফটার এটা হচ্ছে গ্রুপ ভার্ব একটা। হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হওয়া বা কোনো কিছু বিশেষভাবে চাওয়া। ম্যানি পিপল হ্যাঙ্কার আফটার মানি, অনেক মানুষ শুধু টাকাই চায়, আমাদের দুনিয়ায় এরকম মানুষ আছে। তো আমি বলছি ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমে আপনাকে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হবে, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। এখন দেখেন আরেকটা বিষয় বলছি কি, যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সরাসরি অক্সিলারি ভার্ব বসবে। মানে অ্যাম ইজ আর যদি থাকে তাহলে এখানে অ্যাম থাকলে অ্যাম বসবে, সেন্টেন্সে অ্যাম থাকলে অ্যাম বসবে, ইজ থাকলে ইজ বসবে। আর যদি সেন্টেন্সে অ্যাম ইজ আর না থাকে মানে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসবে। প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব এই ব্যাপারে আমার একটা ভিডিও ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে বলছে ম্যানি পিপল, এখানে দেখেন তো বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আমরা বুঝতেই পারছি বাক্যটা অ্যাফার্মেটিভ, মানে এখানে না বোধক কোনো ওয়ার্ড নেই, মানে না সূচক কোনো শব্দ নেই, সম্পূর্ণই হা বোধক বাক্য। তাহলে বলছে কি ম্যানি পিপল হ্যাঙ্কার আফটার মানি। এইখানে প্রথমে দেখবো হচ্ছে সাবজেক্টটাকে, দেখেন ম্যানি পিপল অনেক লোকজন, ম্যানি পিপল অনেক লোকজন, হ্যাঙ্কার আফটার এখানে ভার্বটা কি দেখেন তো হ্যাঙ্কার। এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম। আমি বলছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের 1 নম্বর ফর্ম হলে অক্সিলারি ভার্ব কি বসবে বলেন তো? ডু। এটা যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য অবশ্যই আমাকে নট যোগ করতে হবে, ডুর সাথে নট যোগ করে ডোন্ট। আচ্ছা ডোন্ট অবশ্যই এরপর সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি? ডোন্ট ম্যানি পিপল দেবো আমি বলছি সাবজেক্টের সর্বদা প্রোনাউন ফর্ম বসবে। এখানে যদি রহিম থাকলে কি হইতো? হি হইতো। এখানে যদি তানিয়া থাকতো মেয়েদের প্রোনাউন ফর্ম সি হইতো। তাহলে ম্যানি পিপল, আপনি এখানে ম্যানি পিপল দিতে পারবেন না। ম্যানি পিপলের প্রোনাউন ফর্ম হচ্ছে দে। কি হবে? দে। ডোন্ট দে। একদম সহজ, আশা করি বুঝাতে পারছি। এখানে আমি বলছি কি যে আপনি প্রথমে দেখবেন যে সাবজেক্টটা কি আছে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম দিবেন। এরপর যদি অ্যাম ইজ আর মানে অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব দিবেন। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ অথবা ডিড দিতে হবে। ডু, ডাজ কখন দিতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ডু দিতে হবে। একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, সি, ইট হয়, এখানে ভার্বের সাথে এস বা ইএস হবে, তাহলে আপনি ডাজ দিতে পারবেন। একদম সহজ। আর ডিডটা হচ্ছে যদি ভার্বের 2 নম্বর ফর্ম হতো, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে আপনি অবশ্যই ডিডেন্ট দিয়ে হতো। একদম সহজ। 1 নম্বর রুলস আশা করি বুঝাতে পারছি। এখন হ্যাঁ, বি নাম্বারটা হচ্ছে দেখেন বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। মোরালিটি মানে কি? মোরালিটি মানে নৈতিকতা। বলছে কি মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, মানে টাকা হচ্ছে মোরালিটি বা নৈতিকতার মতো মূল্যবান না। টাকাটা নৈতিকতার মতো মূল্যবান না। নৈতিকতা এক জিনিস, টাকা কিন্তু আরেক জিনিস। আপনার টাকা আছে কিন্তু আপনার নৈতিকতা নেই, নৈতিকতা নেই, আপনি কিন্তু সম্মান পাবেন না। কিন্তু যার টাকা নেই, যার ভিতরে এই মোরালিটি আছে, নৈতিকতা আছে, সে কিন্তু সম্মান পাবে। সেটাই বলছে টাকাটা নৈতিকতার মতো মূল্যবান না। আচ্ছা যাই হোক, সে বিষয়টা সেটা না, সেটা হচ্ছে এইখানে দেখেন আমি বলছি প্রথমে অক্সিলারি ভার্ব বসবে। এখানে অক্সিলারি ভার্ব, বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ বলেন তো? এই দেখেন বাক্যে নট আছে, তাহলে আমাকে বুঝতে হবে কি বাক্যটা নেগেটিভ। তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনটা কি অ্যাফার্মেটিভ হবে। ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হলে প্রথমে কি বলছি আমি, ভার্ব হিসেবে যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, এই বাক্যে দেখেন এই যে অক্সিলারি ভার্ব আছে, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে? এই অক্সিলারি ভার্ব এখানে বসবে। আমি নট দেবো না কারণ বাক্যে নট আছে, তার জন্য ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে, মানে এখানে নট হবে না। তাহলে আমি ইজ দিয়েছি, এরপর সাবজেক্টটা কি দেখেন তো?
মানি হচ্ছে একটা বস্তু, মানি হচ্ছে একটা বস্তু। আমি বলছি প্রত্যেকটা সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে, মানি হচ্ছে বস্তু, এর প্রোনাউন ফর্ম হচ্ছে ইট। কি হবে? ইট। তাহলে কি হবে বলেন তো এখানে? ইজ ইট। যে কয়টা রুলস দিয়েছি ওর মধ্য থেকেই কমন পাইছেন। দেখেন তারপরে 3 নাম্বারে যাবো আমরা। দেখেন বলছে কি লেটাস, একদম একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় লেটাস থেকে আসবেই। লেটাস থাকলেই আপনার কোনো কিছু দেখতে হবে না, এইটাই একমাত্র রুল। যদি বাক্যে লেটাস অথবা লেটস, আমি বলছিলাম লেটাস অথবা লেটস, এই দুটো যে কোনো একটা থাকলে আপনি সরাসরি শ্যালুই, একদম চোখ মুখ বন্ধ করে দিবেন, শ্যালুই, কোনো প্রশ্ন নাই, শ্যালুই সরাসরি ট্যাগ কোশ্চেনে শ্যালুই। দেখেন একদম সহজ আসছে, একদম সহজ আসছে। দেখেন ডি নাম্বার আসছে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এই দেখেন মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, মানে মানি সুখ আনতে পারে না বললেই চলে। মানে মানি টাকা কখনো সুখ দিতে পারে না, টাকা কখনো সুখ দিতে পারে না, বা টাকা সুখ দিতে পারে না বললেই চলে। এইখানে দেখেন আমি বলছি আগে প্রথমে আপনাকে বাক্যটা দেখতে হবে, বাক্যটা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ। দেখেন এই বাক্যটা কি, এই বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ আপনাদের বলেন তো। আমি গত ক্লাসে আপনাদেরকে খুব সুন্দর করে 6টা রুলস দিয়েছিলাম, এই 6টা রুলসের মধ্যে এইটা কমন পাইছেন। বলেন তো কি বাক্যটা? হ্যাঁ, এটা যদিও আপনারা মনে হচ্ছে যে অ্যাফার্মেটিভ, কিন্তু আসলে না, অ্যাফার্মেটিভ না। এই যে হার্ডলি আছে, আমি বলছিলাম হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রিয়ারলি, লিটল, এই যদি কোনো বাক্যে থাকে বাক্যটা নেগেটিভ অর্থ প্রদান করে, মানে টাকা সুখ দিতে পারে না, টাকা সুখ দিতে পারে না, এই যে নেগেটিভ অর্থ প্রদান করে, তাহলে নেগেটিভ অর্থ প্রদান করলে অবশ্যই আমাদের ট্যাগ কোশ্চেনটা কি অ্যাফার্মেটিভ হবে। ট্যাগ কোশ্চেনটা কি অ্যাফার্মেটিভ হবে। তাহলে ট্যাগ কোশ্চেন করতে সময় প্রথমে কি দেখতে হবে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। ক্যানটা কি? ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, ক্যান। কি হবে বলেন তো? ক্যান দিয়েছি, এরপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম মানি, এই যে একটু আগে বলছি মানি, মানির প্রোনাউন ফর্ম কি দেখেন তো ইট, ক্যান ইট। একদম সহজ, ট্যাগ কোশ্চেনের মতো সহজ কিছু নেই। জাস্ট একটু আপনি মনোযোগ দিয়ে জাস্ট আমি যে 6টা রুলস দিয়েছি সেই 6টা রুলস পড়ে এসে বোর্ড কোশ্চেনটা সলভ করার, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আপনি কমপ্লিট করতে পারবেন। নিজে থেকে বোর্ড কোশ্চেনটা কমপ্লিট করেন, নিজে থেকে দেখেন, আপনি নিজে থেকে চেষ্টা করবেন। তারপরে দেখেন সো, তাহলে আমরা ডি নাম্বার পড়ছি। ই নাম্বার দেখেন সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। টাকা পয়সার প্রতি আমাদের লোভ থাকা উচিত না। গ্রিড মানে লোভ, হ্যাভ শুড নেভার হ্যাভ উচিত নয়, গ্রিড ফর মানি টাকার জন্য, মানে আমাদের টাকা পয়সার প্রতি লোভ থাকা উচিত না। টাকা পয়সার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। টাকা পয়সার লোভ, এটা আমরা জানি যে টাকা পয়সার লোভ মানুষকে ধ্বংস করে দেয়, এটা কখনো যেমন সুখ দিতে পারে না, এটার প্রতি লোভ থাকাও ঠিক না। দেখেন তো এখানে বলছে কি, এখানে দেখেন আচ্ছা বাক্যটা কি নেগেটিভ, এটা বাক্যটা কি নেগেটিভ অর্থ প্রদান করছে? ইয়েস। কিভাবে বুঝলেন? এই যে নেভার আছে মানে কখনো না, নেভার মানে থাকলে কখনো না, এটা অর্থ অলরেডি নেগেটিভ অর্থ প্রদান করেছে। তাহলে অবশ্যই আমাদের কি দেখতে হবে এরপর আমরা দেখবো তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হলে প্রথমে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। এইখানে 2টা অক্সিলারি ভার্ব আছে, দেখেন শুডও আছে, হ্যাভও আছে, শুডও আছে, হ্যাভও আছে, কিন্তু 2টা ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনটা কোনটা নিতে হবে? অনেকে প্রশ্ন করে যে ভাই 2টা ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে কোন ভার্বটা নেব? আপনি সবসময় প্রথম যে ভার্বটা থাকবে সেটা নেবেন। তাহলে এখানে কি হবে বলেন তো? শুড দিয়েছি, এরপরে সাবজেক্ট উই তো নিজেই প্রোনাউন, এর প্রোনাউন ফর্ম কি দিতে হবে? উই দিতে হবে, শুড উই। একদম সহজ। জাস্ট আমি যে 5টা থেকে 6টা রুলস দিয়েছি, আপনি জাস্ট কাইন্ডলি সেই রুলসগুলো পড়ে আসেন, তারপরে বোর্ড কোশ্চেনে বসেন, A to Z আপনি সব কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন এর পরবর্তী রুলসে আমরা পরবর্তী বোর্ড কোশ্চেনে যাব। রাজশাহী বোর্ড 2024, আমি একটু আগে ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন কিন্তু সলভ করে দেখালাম, একদম সহজ। ঠিক দেখেন রাজশাহী বোর্ডটাও কমপ্লিট করব। আমি যে রুলসগুলো দিয়েছি বলেছি সম্পূর্ণ এর মধ্যেই কমন পাবেন। যে রুলসগুলো দিয়েছি আপনি যদি এখনও না দেখে থাকেন, জাস্ট এই 6টা রুলস পড়েন, আপনি ট্যাগ কোশ্চেন 5-এর মধ্যে 5 পাবেন ইনশাল্লাহ। তো রাজশাহী বোর্ড আমরা একটু সলভ করবো। দেখেন এ নাম্বার আসছে বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কস্ট অফ ব্লাডি ওয়ার। বাংলাদেশ কেম ইনটু মানে এসেছে বা অর্জিত হয়েছে, বিং অ্যাট দ্য কস্ট অফ ব্লাডি ওয়ার, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে বা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বা বাংলাদেশ এসেছে। দেখেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কেম আছে ভার্বের কয় নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। তার আগে আপনাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আমি বলছি প্রথমে আপনাকে বুঝতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ। বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশটা অর্জন হয়েছে, এইটা অ্যাফার্মেটিভ বাক্য। এখানে কোনো নট নাই বা নেগেটিভ অর্থ প্রদান করছে না, এটা অ্যাফার্মেটিভ বাক্য আমরা বুঝতে পারছি। অ্যাফার্মেটিভ বাক্য বোঝার পর আমাদের দেখতে হবে যে কি অক্সিলারি ভার্ব আছে কিনা। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আলহামদুলিল্লাহ অক্সিলারি ভার্ব দিয়ে আমরা করবো, আর যদি না থাকে তাহলে আমরা কি ডু ডাজ ডিড, আমরা কিন্তু পড়েছিলাম ডু ডাজ কখন বসবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে।
আর একমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সেই ডিড বসবে। এখানে ভার্বটা কেম, এই দেখেন মূলত ছিল কাম হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, কেমটা কি, কেমটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। এই যে কেমটা ভার্বের 2 নম্বর ফর্ম। আমি জানি যে একমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের 2 নম্বর ফর্ম হয়, একমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের 2 নম্বর ফর্ম হয়। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য, আমাকে অবশ্যই নেগেটিভ ট্যাগ করতে হবে। তাহলে মূল ভার্ব আছে ভার্বের 2 নম্বর ফর্ম, ট্যাগ কোশ্চেনে কি হতে হবে, আমাকে ডিড আনতে হবে, ডিড আনতে হবে। ডিডের সাথে নট দিলে ডিডেন্ট হয়, ডিডের সাথে নট দিলে ডিডেন্ট। এরপর আছে বাংলাদেশ, এইখানে একটা বিষয় মাথায় আছে, বাংলাদেশের প্রোনাউন ফর্মটা কি দেব, বাংলাদেশের প্রোনাউন ফর্মটা কি দেব। এটা ইট দিলেও হয়, ইট দিলেও হয়, অনেকে দেয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, আপনি একটু মাথায় রাখবেন, বাংলাদেশ, তারপরে মুন, তারপরে মাদারল্যান্ড, কিছু কিছু ওয়ার্ড আছে, মাদারল্যান্ড, রিভার, আর্থ, এই প্রত্যেকটাই স্ত্রীলিঙ্গ হিসেবে বসে। স্ত্রীলিঙ্গ কেমন, বাংলাদেশ হচ্ছে আমরা বলি আমার মায়ের দেশ, মাতৃভাষার দেশ। মা যেমন ছেলেকে বা সন্তানকে বুকের মধ্যে আগলে রাখে, বাংলাদেশ আমার দেশটাও আমাদেরকে সেভাবে আগলে রাখতেছে। আর্থ পৃথিবী, পৃথিবী আমাদের ঠিক মাঝখানে আগলে রাখে পৃথিবী। তারপরে রিভার নদী, কিন্তু দেখবেন যে পানিকে চারদিক থেকে ঘিরে রাখে বা আটকে রাখে, রক্ষা করে যেটা মূলত। এই জন্য এইগুলার কে স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয়, যার জন্য ডিডেন্ট সি বসে, এর প্রোনাউন ফর্মটা কি সি বসবে। অনেকে ইট দেয়, ইট হবে, সমস্যা নেই, তবে অ্যাপ্রোপ্রিয়েটটা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সি। আপনি যদি বাংলাদেশ, মুন, মাদারল্যান্ড, রিভার, আর্থ এরকম কিছু দেখেন, তাহলে আপনি নিঃসন্দেহে সি দিবেন, এর প্রোনাউন ফর্মটা কি সি দিবেন। আশা করি 1 নম্বরটা বুঝতে পারছেন। এরপর আমরা বি নাম্বারে যাবো। দেখেন, অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। স্যার এইখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি হু, হুইজ, হোয়াট, তারপরে দো, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ, এইগুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, এরা দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। কমপ্লেক্স সেন্টেন্সে এই যখন এই যে দো, অলদো, হু, হুইজ, এইরকম একটা ক্লজ থাকবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এই ব্যাপারে আমি পরবর্তীতে আলোচনা করব, এখন আপনাদের বোঝার সুবিধার্থে একটু আলোচনা করছি। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ আপনি যেই ক্লজটাতে, কমার পূর্বে যে ক্লজটাতে দেখবেন যে হু, হুইজ, হট, হুম, হুজ, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, দ্যাট, যে কোনো কিছু দেখলে ওই ক্লজ অনুযায়ী আপনি ট্যাগ কোয়েশ্চেন করবেন না। পরবর্তী ক্লজে যেটা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ। এই মেইন ক্লজ অনুযায়ী আপনাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। দেখেন এটা উই, সাবজেক্ট, ভার্ব, তারপরে যা আছে তাই এক্সটেনশন আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে মেইন ক্লজ অনুযায়ী। আপনি যখন হু, হুইজ, হট, হুম, অ্যাজ, আমি আবার বলছি, এইটা থাকলে আপনি এই অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনটা করবেন না, এটা তখন বাদ দিবেন, আপনি মেইন ক্লজে খুঁজে যাবেন। মেইন ক্লজ যেটা প্রিন্সিপাল ক্লজ, এই অনুযায়ী আপনাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। দেখেন এখানে বলছে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিজ। আচ্ছা স্যার, এইটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ বাক্য, আপনি একটু বলেন তো। উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, আমরা আমাদের দায়িত্ব ভুলেই গেছি বা পালন করি না বললেই চলে, আমরা আমাদের দায়িত্ব পালনই করি না। তাহলে এইখানে বিষয়টা, এই যে হার্ডলি আছে, হার্ডলি, হার্ডলি, হার্ডলি থাকলে কি বসে, হার্ডলি বলছে আমি নেগেটিভ অর্থ প্রদান করে, হার্ডলি থাকলে বাক্যটি নেগেটিভ অর্থ প্রদান করে, আমরা আমাদের দায়িত্ব পালন করি না বললেই চলে, বা আমরা আমাদের দায়িত্ব প্রায় ভুলেই গেছি, এই হার্ডলি হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করে। তাহলে বাক্যটি নেগেটিভ অর্থ প্রদান করলে ট্যাগ কোয়েশ্চেনটি কী হবে স্যার, অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ হবে। বাক্যের অক্সিলারি ভার্ব কী আছে দেখেন তো, ক্যান, ক্যান আছে অক্সিলারি ভার্ব, এই যে প্রোনাউন ফর্মটা আছে উই, উই দিলাম। আশা করি একদম সহজ। আমি অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান দিছি, ক্যান নট দেবো না বা ক্যান্ট দেবো না, কারণ হার্ডলি আছে, নেগেটিভ অর্থ প্রদান করছে। আমি অক্সিলারি ভার্ব অ্যাফার্মেটিভ ক্যান এবং সাবজেক্ট হিসেবে উই আছে, উইটা দিলাম। আশা করি বি নাম্বার শেষ, একদম সহজ, কিন্তু জাস্ট যে কয়টা রুলস দিছি সেই কটা শুধু পড়বেন। সি নাম্বার দেখেন, সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি টু দিস কান্ট্রি। সুতরাং এভরিওয়ান হ্যাজ, প্রত্যেকেরই আছে সাম ডিউটিস, কিছু দায়িত্ব, অ্যান্ড রেসপন্সিবিলিটি, কর্তব্য, টু দিস কান্ট্রি, এই দেশের প্রতি। আমাদের প্রত্যেকেরই আমাদের দেশের প্রতি, প্রত্যেকের দেশের প্রতি কিছুটা দায়িত্ব, কর্তব্য থেকেই থাকে, আমাদেরও দায়িত্ব আছে। তো সেটাই বলছে। দেখেন এখন এখানে প্রশ্ন স্যার, আমি বলছি যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, আপনাকে দেখতে হবে এই বাক্যটা। দেখেন এটা অ্যাফার্মেটিভ বাক্য, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে এর মধ্যে কোনো না বোধক শব্দ নেই, এর জন্য অ্যাফার্মেটিভ বাক্য। অ্যাফার্মেটিভ, তাহলে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হতে হবে। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হতে হলে প্রথমে আমাকে কি দেখতে হবে, অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে কিনা। আর সাবজেক্টটা কি স্যার, এভরিওয়ান, সাবজেক্টটা এভরিওয়ান, এভরিওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বসে, তার জন্য ভার্ব হ্যাজ হয়েছে। আচ্ছা, তাহলে এভরিওয়ান থাকলে সাবজেক্ট, এভরিওয়ানের প্রোনাউন ফর্মটা কি স্যার বলেছিলাম, এভরিওয়ানের প্রোনাউন ফর্ম কি, এভরিওয়ানের প্রোনাউন ফর্মটা হচ্ছে দে, এভরিওয়ানের প্রোনাউন ফর্মটা কি দে, তাহলে আমি প্রথমে দে দিয়ে নিলাম। এতটুকু ক্লিয়ার, এভরিওয়ানের প্রোনাউন ফর্মটা দে। এখন হ্যাজ, আমাদের সূত্র অনুযায়ী কি আসে, হ্যাজেন্ট, হ্যাজেন্ট দে, হ্যাজেন্ট দে, কিন্তু স্যার আপনার হ্যাজেন্ট দিয়ে দিলে হবে না,
দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এই দিয়ে সবসময় কী নেয়? হ্যাভ নেয় অথবা ডু নেয়, এইগুলো নেবে। তাহলে আপনি অবশ্যই হ্যাজ দিলে কিন্তু আপনি ভুল হবে। হ্যাজ দিলে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হ্যাজ হচ্ছে, মানে অক্সিলারি ভার্বের সাথে নট দিচ্ছি। কিন্তু এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামন, এইগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সাবজেক্ট হিসেবে দিয়ে হয়। কিন্তু আপনি হ্যাজ থাকলে হ্যাভ দিতে হবে, ডাস থাকলে ডু দিতে হবে। এখানে কী হবে তাহলে? হ্যাভেন্ট দে, এখানে কী হবে? হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট। আচ্ছা, আপনি বলতে পারেন যে স্যার এখানে এভরিওয়ানের পড়তে হ্যাজ আছে, এভরিওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য হ্যাজ হয়েছে। কিন্তু দেটা থার্ড পারসন সিঙ্গুলার না, দেটা প্লুরাল, কখনো হ্যাজ নিবে না, হ্যাভ নিবে অবশ্যই। তো যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, আমি নেগেটিভ দিয়েছি হ্যাভেন্ট দে। আশা করি ক্লিয়ার। এরপর আর এই বিষয়ে কোনো সমস্যা থাকার কথা না। এরপরে দেখেন ডি নাম্বারটা বলছে আই অ্যাম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি। এই দেশের নাগরিক হিসেবে আমি গর্বিত, এই দেশের নাগরিক হয়ে আমি গর্বিত। দেখেন আই অ্যাম, এই যে অক্সিলারি ভার্ব অ্যাম, তাহলে এম এর সাথে যদি নট হয় কী হবে বলেন তো? এম এর সাথে নট হলে আমি বলে দিছি, এম এর সাথে নট হলে আরেন্ট। এম এর সাথে যদি নট হয় কী হবে? আরেন্ট। যেহেতু এই বাক্যটা অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে আমাকে নেগেটিভ ট্যাগ করতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে এম আছে, তাহলে এম এর সাথে যদি নট হয় কী হবে বলেন তো? আরেন্ট। আর এই যে সাবজেক্ট আই আছে, আই, আরেন্টাই। একদম সহজ, একদম সহজ। ই নাম্বার আসছে, এটাকে আমি ন্যাশনাল রুল বলি, জাতীয় রুল। প্রত্যেকটা বোর্ডেই প্রত্যেকটা প্রশ্নে এগুলো থাকেই। লেটাস থাকলে, এই যে ঢাকা বোর্ডে আসছে, লেটাস থাকলে কী হবে? চোখ বন্ধ করে আপনি কী দিবেন বলেন তো? শ্যালুই। কেউ কিচ্ছু বলবে না, চোখ বন্ধ করে আপনি শ্যালুই দিবেন। তো আশা করি ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যে কয়টা রুলস দিয়েছি জাস্ট সেগুলোই পড়বেন এবং বোর্ড কোশ্চেন আপনারা যদি বলেন তাহলে আমি আরও বোর্ড কোশ্চেন সলভ ক্লাস দেবো। আপনাদের চাহিদা অনুযায়ী আমি আরও কয়েকটা দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আর যত দ্রুত সম্ভব বা যতটুকু পারেন আপনারা রুলসগুলো জাস্ট কমপ্লিট করে বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করেন। বোর্ড কোশ্চেন কমপ্লিট করলে আপনি বোর্ড কোশ্চেন থেকেই কমন পেতে পারেন এবং রুলস থেকে সম্পূর্ণ কমন পাবেন। বোর্ড কোশ্চেন থেকে দু একটা প্রশ্ন রিপিট হতে পারে, না আসলে রুলস থেকে আপনি সম্পূর্ণ কমন পাবেন। আজকের ভিডিও এতটুকুই থাকলো, ধন্যবাদ সবাইকে।